আবিরও তোকে অনেক ভালোবাসে। আর তুই ওর ভালোবাসাটা নিয়ে এমনভাবে খেলা করতেছিস। আমি ওকে ভালোবাসি না। ওর সাথে শুধু আমার ওইগুলো করা বাকি আছে। এরপরে ওর রাস্তা ও দেখবে, আর আমার রাস্তা আমি দেখব। ও তোর মামাতো বোন না। তুই কেমন মামাতো বোন এর ভালোবাসাটা এমনভাবে শেষ করে দিচ্ছিস? মেয়েরা আমার শত্রু, সেটা তো তুই ভালো করেই জানিস। সেটা আমার মামাতো বোন হোক না কেন, আর অন্য কোনো মেয়েই হোক না কেন। তোকে তো ওই মেয়েটা ধোঁকা দিয়েছে, তার প্রতিশোধটা তোর মামাতো বোনের উপর ছাড়বি, হ্যাঁ? দেখ রানা, তুই বেশি বুঝবি না, তাহলে কিন্তু তোর সাথেও আমি বন্ধুত্ব রাখবো না। তোকে আমি এত করে বুঝাতেছি, তুই তো শুনছিস না। ও তোকে ছেড়ে গেছে, তাতে কি হয়েছে? তুই তোর মামাতো বোনকে বিয়ে করে নিজের সুন্দর একটা সংসার শুরু কর। বিয়ে হয়তো আমি কোনো দিনও করবো না। আমি যতদিন আছি ততদিন মেয়েদের ভালোবাসা নিয়ে এভাবেই খেলা করব। এতে তোর কতটা পাপ হয়েছে সেটা তুই জানিস। তুই আর আমাকে কোনো দিনও ডাকবি না। আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্বটা শেষ। একদিন হয়তো তোর ভুলটা বুঝতে পারবি, তখন তোর পাশে কাউকে পাবি না, মনে রাখিস। আমি ওর কোনো কথা না শুনে বাড়িতে চলে আসি। এসে ভাবছি, যেভাবে হোক না কেন মামাতো বোনকে রাজি করাতেই হবে। আমি আমার মামাতো বোনের কাছে চলে এসে দেখি ও রান্না করছে। তাই আমি গিয়ে, ও শাড়ি পরাচ্ছিল, ও শাড়ির উপর দিয়ে আমার হাত ঢুকিয়ে দিলাম। সেটা দেখেও লাফ দিয়ে উঠল। আমি ওর পেটে ধরে চাপ দিয়ে আমার কাছে নিয়ে আসি। আবির, এইগুলো কি করতেছো? আমি বলছি না তুমি আমাকে কোনো সময় এমনভাবে স্পর্শ করবে না। আমি তোমার বয়ফ্রেন্ড, আমার স্পর্শে কি তোমার একটুও ভালো লাগে না? তা না, আমার এগুলো অনেক খারাপ লাগতেছে, স্যারও বলছি। এই তোমার ভালোবাসা? জানতাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি যেভাবে আমাকে স্পর্শ করতেছো এমনভাবে করা ঠিক না, তাই বলছি। এটা বলার পর আবির আমাকে রান্নাঘরে সামনে একটা টেবিল ছিল, ওখানে উঠিয়ে দেয়। তারপরে আমার মাথার টান দিয়ে তার কাছে নিয়ে যায়। তারপরে আমার পুরো শরীর আঁকড়ে ধরলো। তারপরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আমি জোর জোর করে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে অন্য পাশে ফেলে দিলাম। দেখতে পেলাম ও অন্য পাশে পড়ে গেছে। ছি ছি আবির, তুমি আমার অনুমতি না নিয়ে আমাকে এমনভাবে কিস করলে কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি কি তোমাকে কিস করতে পারি না? তোমাকে আমি আগেই বলে দিয়েছি, বিয়ের আগে আমাকে তুমি এমনভাবে আমার শরীর স্পর্শ করবা না। এই তোর ভালোবাসা? থাক তুই, তোর তোর সাথে আমার ব্রেকআপ। আবার কি বলো? আমার শরীর স্পর্শ করতে না দিলেই বলো যে ব্রেকআপ? আমি আমার কথা তোকে বলে দিয়েছি, আর কোনো দিন তুই আমার সাথে কথা বলবি না। তোমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাব। আমার সাথে রিলেশন রাখলে তোর শরীর আমাকে স্পর্শ করতে দিতে হবে। তা না হলে তোর পথ তুই দেখ, আর আমারটা আমি দেখি। আবির, তুমি তো এমন ছিলে না। কিছুদিন ধরে দেখতেছি আমার শরীরের উপর তোমার এত লালসা কেন? সেটা আমি তোকে বলতে চাই না। শুধু এটা জেনে রাখ, তোরা মেয়েরা ভালো না। একটা ছেলের জীবন কেমনভাবে নষ্ট করতে হয় সেটা তোরা ভালো করেই জানিস। আমি কিভাবে তোমার জীবনটা নষ্ট করে দিলাম বলো? আবির আমাকে কিছু না বলে আবারও বাইরে চলে গেল। আমি ওখানে বসে কান্না করে দিলাম। তাহলে সত্যি ও আমার সাথে ব্রেকআপ করে দিল? তাহলে আমি তো আর বাঁচবো না। ও হয়তো জানে না আমি ওকে কতটা ভালোবাসি। আমি কোনো রকম রান্নাটা শেষ করে বিছানায় চলে আসছি। বিছানায় বসে আরও কিছুক্ষণ চোখের পানি ফেললাম। এর ভিতরে আবিরের গলা শুনতে পেলাম। তাই আমি ওর কাছে চলে আসি। এসে ওর পা জড়িয়ে ধরে বললাম, আবির, সরি সকালবেলা তোমার সাথে এমন দুর্ব্যবহার করার জন্য। তোর সাথে আমার কোনো কথা বলার মুড নেই। তুই এখান থেকে চলে যা। আমি তোমার পা ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে আবারও ভালো না বাসবে। ফারজানা, এখান থেকে যা। আমি যাব না। আচ্ছা, আমি তোকে ভালোবাসি, এখন যা তো। আমি ওর পা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম, সকাল থেকে কিছু খাওনি, রান্না হয়েছে, এখন খেয়ে নাও। তুমি যাও, আমি পরে খাবো। আমি তোমার সাথে খাবো, চলো। এটা বলার পর আবিরও আমার সাথে খেতে চলে আসে। খাওয়ার পরে ও চলে গেল। যেভাবে হোক না কেন, ওকে আজকে ভিতরে রাজি করাতে হবে। কালকে আবার আম্মু এসে পড়বে, পরে কিছুই আর হবে না। আমি তো ওর সাথে এসব করবই, তাতে আমার যেটুকু কষ্ট করা লাগে লাগুক। আজ রাতটা আমার কাছে অনেক দামি, আর এই রাতে যা হওয়ার হবে। রাতের বেলা গল্পের বই পড়তেছি, আর গল্পের বই পড়ার ভিতরে আবিরের কথা ভাবতেছি।
এর ভেতরে আবির এসে আমার পাশে বসলো। আমি বললাম, রাতের খাবার খাবে? দিব? না আসলে ফারজানা, আমার খুব উইশ করতে ইচ্ছে করছে। আবির কি বলছে সেটা আমি বুঝতে পারছি, তবুও না বোঝার ভান করলাম। চলো তোমাকে খেতে দিই। আমার কথাটার আগে উত্তর দাও, তারপরে খাবো। না হয় আজ আর কিছুই খাবো না। কি ভালো করে বুঝিয়ে বলো। আমি তোমাকে অন্যভাবে স্পর্শ করতে চাই। আবির, তুমি বিয়ের আগে এইসবের আবদার করছো, সেটা হয়তো আমি কোনো দিনও দিতে পারবো না। আমাকে তুমি ভালোবাসো না, জানতাম। জানতাম আমি তুমি আমাকে ভালোবাসো না। আবির, তোমাকে যদি আমি ভালো না বাসতাম, তাহলে তোমার সাথে আমি এভাবে বারবার নত হতাম না। অত সব কিছু আমি জানি না। তুমি আমাকে স্পর্শ করতে দিবা কি না? আবির, তুমি এমনভাবে আমাকে জোর করো না প্লিজ। একটা বার আমি তোমার সাথে ওগুলো করতে চাই। একটু বোঝো তুমি। না হয় আমি কিন্তু চলে গেলাম, হয়তো কোনোদিনও আমার ভিতরে তুমিটা খুঁজে পাবে না, আর আমাকে হারিয়েও ফেলতে পারো। এটা বলে বলে আবির চলে যাওয়া শুরু করলো। আমি ওকে হাত টেনে বসিয়ে বললাম, তুমি কোথাও যেও না, আমি রাজি। কথাটা শোনা মাত্রই আমি ওর উপর ঝাঁপিয়ে পড়ি। এরপরে ওর সারা শরীরে আমার হাত দিয়ে স্পর্শ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আবির এসে আমার গায়ে জামা কাপড় খুলে ফেলল। তা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। ভালোবাসার জন্য আজ আমি নিজের শরীরটাকে তার কাছে বিলিয়ে দিতেছি। বুকের উপর হাত দিয়ে রেখো না, এমন লজ্জা পেতে নেই। আবির, আমার ভীষণ পরিমাণ খারাপ লাগতেছে। কিছুক্ষণ পরে তোমার অনেক ভালো লাগবে, যখন আমি তোমাকে একটু অন্যরকমভাবে স্পর্শ করব। এখন যেটা বলছি সেটা শোনো। বুকের ওপর থেকে হাত নামিয়ে নাও। ওর কথা মতো আমি হাতটা নিচে নামিয়ে দিলাম। এরপর আমার পুরো শরীরটা নিজের দখলে নিয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর কষ্ট, কারণ বুকটা ফেটে যাচ্ছে। ভালোবাসাটা কি এমন, যার জন্য আজ আমি এই পরিস্থিতিতে এসে গেলাম? এমনভাবে নড়ছো কেন? আমার খুব কষ্ট হইতেছে। ওয়েট, এখন তোমাকে আমার সর্বোচ্চটা দিয়ে আদর করব। আমি ওকে আমার উপরে বসি, তারপরে ওর শরীরের উপর ঝাঁপিয়ে পড়ি। আহ আবির, আমার খুব কষ্ট হইতেছে। তোমার কি হয়েছে? আমার হলে তোমাকে ছেড়ে দেব। আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমার দমটা বেরিয়ে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ থাকার পর আবির আমাকে ছেড়ে দিল। ও ছাড়ার পরে আমি উঠে বসে যাই। এখন যা, গোসল করে নাও, আমিও করে নেব। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আবির, তুমি আমাকে আর কষ্ট দিও না, আর এভাবে আমার সাথে করো না। মনে মনে ভাবলাম, তোকে তো আজই মুক্তি করে দিলাম। ওকে, তোমাকে আর কোনো কষ্ট দেব না। আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এসব কথা এখন থাক, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি ওয়াশরুমে চলে যাব। এমন সময় আবিরের ডাক। ফারজানা, 72 ঘন্টার ভিতর পিল খেয়ে নিও, না হয় কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, আমি খেয়ে নেব। তোমার মুখ থেকে আমাকে একটিবার বলবা যে ভালোবাসো? আচ্ছা, পরে বলবো। এখন এখান থেকে যাও, আমি ফ্রেশ হব। আর তুমিও হও, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে না? আমি ওয়াশরুমে চলে আসি, এসে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না ওর সাথে আমি এগুলো কি করলাম। আমি আমার বিছানায় চলে আসি, কিন্তু আমার ঘুম আসতেছে না। আজকের ঘটনাটা আমাকে কুরে কুরে খাচ্ছে। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম ফারজানা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর আজকে যে আমার সাথে এইসব করলো সে হলো আমার ফুফাতো ভাই। আমি ওকে ছোটবেলা থেকে পছন্দ করতাম, কিন্তু কিছুদিন আগে ও আমাকে নিজে প্রপোজ করে। নিজের ভিতরে এটা আমি লুকিয়ে রাখতে পারলাম না, তাই ওকে বলে দিয়েছিলাম। ও কিছু না ভেবে আমার ভালোবাসাটা গ্রহণ করেছিল। আর আজ যেটা ও আমার সাথে করলো, সেটা হয়তো আমি জীবনেও ভাবতে পারিনি। ও আগে এমন ছিল না। ছেলেদের মন হয়তো পরিবর্তন হতে সময় লাগে না। আমি ওকে খুব ভালোবাসি, তাই ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। আর তারপরে ঘটনা তো আপনারা জানেনই কি হয়েছিল। কালকে আবার ঢাকা থেকে ফুপু আসবে, তারপরে আমাকে বাড়িতে চলে যেতে হবে। আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি রাতের বেলা ছাদে চলে আসি, এসে তারার দিকে তাকিয়ে বলছি, কেন তুমি আমার সাথে এমন করলে? তোমাকে আমি ভুলতে পারছি না। পকেটে তামাক ছিল, তাই ওটা বের করে সিগারেট ধরলাম। এরপর আগুন ধরিয়ে দিলাম।
পুরোনো দিনের কথা মনে পড়তেই আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। আমি সারা রাতে ছাদে শুয়েছিলাম। সকালবেলা রুমে চলে আসি, এসে শুয়ে পড়লাম। কিছু সময় পরে ফারজানা আসলো। তোমার এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো কিভাবে? জানি না, কিছু কি বলবা? ফুপু মনে হয় বাস স্ট্যান্ডের কাছে এসে পড়েছে, তাই আমার এখন যেতে হবে। সে আসলে চলে যাবা নাকি এখনই চলে যাবা? তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়াবো কেন? এর ভিতরে আম্মুর গলা শুনতে পেলাম। ফারজানা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে ও আসলো আমার কাছে। আবির, ফুপু আসছে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে যাবে সেটা আমাকে বারবার বলা লাগে কেন? এমন করে কথা বলতেছো কেন? ফারজানা এখন থেকে যা, যা তো। ভালো লাগতেছে না কিছুই। আমি এসে ওর হাত ধরে বললাম, আমাকে কি তুমি ভালোবাসো না? একটা কথা বারবার বলা লাগবে কেন বলো তো? ওর এমন কথা শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ফুপু আসলো আমাদের কাছে, তাই আমি ওর হাত ছেড়ে আমার চোখের পানি মুছে ফেললাম। ফারজানা আসতে না আসতেই তোর বাড়িতে যাওয়া লাগবে কেন বল তো? ফুপু বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে শুনছি, আমাদের না কি অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছে, তাই ওইগুলো লিখে জমা দিতে হবে। আবার আসবি কবে বল তো? আসি, কবে তা আমি নিজেও জানি না। তুমি ভালো থেকো। আর তোর আব্বুকে আসতে বলছিস? ভাইয়া কি আমাকে ভুলে গেছে? না ফুপু, অফিসে কাজ করে তো, তাই আব্বু সারা দিনই বিজি থাকে। ফুপুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আবির উঠে যাচ্ছে, তাই আমি বললাম, আবির আমাকে একটু গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে? আবার উঠিয়ে দিয়ে আসা লাগবে কেন? একা একা যেতে পারো না? ও আচ্ছা, আমি আসি। আর ফোন দিলে একটু রিসিভ করো। যতই তোমাকে ছেড়ে বাড়িতে থাকি না কেন, আমার মনটা এখানেই পড়ে থাকে। আমি তোমাকে এগিয়ে দিতে পারবো না। তোর নাটক একটু বন্ধ কর। এসব শুনতে আর ভালো লাগছে না। তোদের মতো মেয়েরাই নাটক একটু বেশি ভালো করতে পারে। আমার ভালোবাসা তোমার কাছে নাটক মনে হচ্ছে? আমি ওকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিলাম। সেটা দেখে ও কান্না করে দিল। ও গাদা আমার কি? ওদের মতো মেয়েরা ভালোবাসা নিয়ে এমনভাবে নাটক করতে পারে। এখন যদি কেউ আমাকে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তখন আমার অনেক হাসি পায়। আর ওর ভালোবাসার নাটক দেখে আমারও অনেক হাসি পায়। কিছুক্ষণ পরে শুনলাম আম্মুর ডাক। আবির, দরজা খোল। দরজা খুলে দেবার পরে, ফারজানা এমনভাবে কেঁদে গেল কেন? তুই ওকে কিছু বলছিস? না তো। ও, ওকে তুই গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে পারতি। ও একা একাই যেতে পারবে, আমার উঠিয়ে দেওয়া লাগবে না। কিছুক্ষণ পর আম্মু চলে গেল, তাই আমি বিছানাতে এসে আমার গায়ে এলিয়ে দিলাম। এর ভিতরে রানার ফোন, তাই ও নম্বর দেখে আমি কেটে দিলাম। বারবার দেবার পরে আমি ফোনটা বন্ধ করে রাখলাম আর ভাবছি কারো কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমি আমার মতো এমনভাবেই থাকতে চাই। আমি ঘুমিয়ে পড়লাম। সারা পথটা আমি চোখের পানি ফেলতে ফেলতে আসলাম। কেন আমার ভালোবাসা নিয়ে এমন করতেছে? আমি বাড়িতে এসে পড়ি। আসার পরে আমার চোখে পানি দেখে আব্বু বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, বাট আমি তাদের কিছুই বলিনি। রাতের বেলা আবিরকে ফোন দিতেছি, কিন্তু রিসিভ করতেছে না। অনেকবার দেবার পরে ওর ফোন রিসিভ করলো। বাড়িতে গেছে ভালো কথা, আমাকে ফোন দিয়ে এমনভাবে কেন বিরক্ত করছো? কেন? এখন কি আমাকে আর তোমার ভালো লাগে না? ফারজানা ফোন রাখতো, আমি বিজি আছি। আমার শরীর পেয়ে গেছো, তাই আমাকে এখন আর ভালো লাগে না? তুই যেটা ভাবো সেটাই। এটা বলে আবির ফোনটা কেটে দিল। তখন আমার বুক ফেটে কান্না আসতেছিল, তবুও নিজেকে সামলে নিলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এতদিন আবিরকে ফোন দিলেই আমার সাথে রাগীভাবে কথা, আর ও সহজে ফোন রিসিভ করতো না। কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমার পেট বেড়ে যাচ্ছে। নিজের কাছে সন্দেহ লাগা শুরু করলো। হঠাৎ এটা হবার কারণ, তাই আমি আমার একটা বান্ধবীকে নিয়ে হাসপাতালে চলে আসি। আসার পর কিছু টেস্ট করি। টেস্টের রিপোর্ট পেয়ে আমি তো চমকে উঠি। আমার পেটে নাকি 6 মাসের বাচ্চা। এইটা শুনে আমার বান্ধবী বলল, এটা কার? আমি ওকে কিছু না বলে বাড়িতে চলে আসি। আসার পরে আবিরকে ফোন দিলাম, বারবার দেবার পর রিসিভ করলো। কি বলবি বল, আমি এক জায়গায় আছি। আবির, একটা ঘটনা ঘটে গেছে, আমি মা হতে চলেছি। কি বলতেছিস এগুলো? এটা বাবাকে তুমি? বললি হলো নাকি? আর আমি তোকে সেদিন পিল খেতে বলেছিলাম না? আবির, আমার খেতে মনে ছিল না। এখন আমি কি করব বলো? সেটা আমি জানি কি? তুমি জানো না মানে? এখন আমি এই পেটের বাচ্চা কি করব? এই, আমি রাখি, তোর সাথে কথা বলতে চাই না।
আবির শোনো, এটা যদি মানুষ শুনে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। চলো আমরা আজকে বিয়ে করি। শোন, আমি হয়তো কোনো দিনও বিয়ে করব না, আর তোকে আমি বিয়ে করব না। তাহলে আমার কি হবে? আমি জানি কি। আবির আমার কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। আমি ওখানে বসে কান্নায় ভেঙে পড়ি আর ভাবতেছি যেভাবে হোক না কেন এই বাচ্চা আসার আগে ওকে বিয়ে করতে হবে, তা না হলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না ভেবে বিকেলবেলাতে ফুপু বাড়িতে এসে পড়ি। আমাকে দেখে আবির অনেক ঝগড়া করলো, তা দেখে ফুপু ওর গালে দুটো চড় মারলো। এখন পর্যন্ত কেউই কিছু জানে না। রাতের বেলা আমি আবিরের রুমে চলে আসি। কি হয়েছে? বিকেলবেলা তুই আমাকে মার খাইয়েও তোর মন ভরেনি? তার জন্য সরি। আবির চলো বিয়ে করি, না হয় আমি শেষ হয়ে যাব। নাটক করবি না। আমি বলছি না তোকে বিয়ে করব না। একবার বলো বিয়ে করবে না। না। এটা বলার পরে আমি আমার জামা হাতার কাছে থেকে চিড়ে ফেলে ওকে জড়িয়ে ধরে ফুপুকে জোরে ডাক দিলাম, বাঁচাও, ফুপু কই তুমি? ফারজানা, এটা কি করতে আছিস? এর ভিতরে ফুপু চলে আসলো আর এসেই আমার কাছে প্রশ্ন করা শুরু করে দিল। ফারজানা, কি হয়েছে তোর? দেখো ফুপু, আবির ভাই আমাকে রুমে ডেকে এনে আমার জামাটা ছিঁড়ে ফেলেছে, তারপরে আমার জড়িয়ে ধরলো, স্পর্শ করেছে। আবির, এসব কি শুনতেছি? মিথ্যে মানে কি? তুই এমন হয়ে গেছিস? ফুপু আমি এখন কি করব বলো? ওর সাথে আমাকে এখন বিয়ে দিয়ে দাও না হয়। তুমি কি করবে নিজেই ভাবো। আমি ওর সাথে তোরই বিয়ে দিব, আর কালকের ভিতরেই। আমি এখনই তোর আব্বুকে ফোন দিতেছি। দেখো আম্মু, এগুলো সব মিথ্যে। আর আমি এখন বিয়ে করতে চাই না। হয়তো আমি আর কোনো দিনও বিয়ে করব না। এটাই আমার শেষ কথা। বিয়ে করবি না মানে? এটা বলে ফুপু ওকে আবারও মারতে চলে যায়, কিন্তু আমি তার হাত টেনে ধরি। ফুপু চলে গেল আর আবির আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি রুমে চলে আসি, বুকের ভিতরে ব্যথা করতেছে। কেন আমার সাথে এমন হলো? আমি তো ওর কাছ থেকে একটু ভালোবাসা আবদার করেছিলাম, তার জন্য ও আমাকে এত বড় কষ্ট আর শাস্তি দিবে, এটা হয়তো আমি কোনো দিন ভাবতেও পারিনি। পরের দিন দুই পরিবারের মতে আমাদের বিয়ে দেয়া হলো। আমি বাসর ঘরে বসে আছি। অনেকক্ষণ পরে আবির আসলো, তাই আমি ওর কাছে চলে আসি। এসে সালাম দেবার আগেই ও পা সরিয়ে নিল। নাটক করে তো ভালো বিয়ে করতে পারছিস। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার পেটে বাচ্চা খুব তাড়াতাড়ি এই দুনিয়ায় আসতে চলেছে, তাই তোমার সাথে এমন করছি। এমন করলেই কি বুঝবি আমি তোকে মেনে নেব? শোন, তোকে আমি বউ বলে মানি না। আবার তুমি কেন আমার পবিত্র ভালোবাসাটা নিয়ে এমন অভিনয় করলা? তুমি আমাকে ভালোবাসতে পারবে না এটা বললেই হতো, তাহলে তোমাকে আমি প্রপোজ করতাম না আর এতটা ভালোবাসতাম না। শোন, এগুলো কিছুই না। মানুষ মানুষের সাথে কিভাবে নাটক করে তা আমাকে শিখাতে আসিস না। আমি এতটা ভালোবাসার পরেও কেমন আমার সাথে এমন করলো তা আমি ভেবে পাচ্ছি না। কেন? তুমি কি কাউকে ভালোবাসছিলা? আর কে বা তোমার সাথে নাটক করেছে? জানি না। শোন, আমার সাথে ঘুমাতে পারিস, কিন্তু আমাকে কোনো দিনও টাচ করবি না। আর আমিও তোকে টাচ করতে চাই না। আবির এগুলো কি বলতেছো? ঠস! একদম চুপ। এইটা বলে আবির শুয়ে পড়ল আর আমিও ওর পাশে শুয়ে পড়লাম। কেন আমার জীবনটা এমনভাবে নিজেই শেষ করে দিলাম? কেন আমি এমন ভুল করলাম? আমি শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কিছু একটা গন্ধ নাকে আসলো। আমার ঘুম ভেঙে গেল। গন্ধটা এমন খারাপ যার কারণে আমার বমি চলে আসছিল। উঠে দেখি আবির মদ খাচ্ছে। আবির এগুলো কি? সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? তুমি কেন এসব জিনিস খাইতেছো? তোমার কিসের কষ্ট আমাকে একটু বলো। রাতের চরের কথা কি মনে আছে? আমার হাতে আর মার খাতে না চাইলে তুই ঘুমিয়ে পড়। আমি ওর কাছে চলে আসি। এসে মদের বোতল জোরে আছাড় মারলাম। তুই মদের বোতল ভাঙলি, আমি এসে ওকে মারা শুরু করে দিলাম। কেন তুমি আমাকে এভাবে মারতেছো বলো একবার। শোন, আমার কোনো বিষয়ে তুই নাক গলাতে আসবি না। আমি যেটা খুশি সেটা করব। আমি শুয়ে পড়লাম। সারা রাতে আমি কান্না করতে করতে পার করে দেই। সকালবেলাতে উঠে পড়ি। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। একদিকে আমার পেটের অবস্থাটাও
তেমন ভালো না। দিন দিন পেট বেড়েই চলল। তাই আমি আজ একটা ডাক্তারের কাছে চলে আসি। কিছুক্ষণ পর ডাক্তার বলল আমার শরীর নাকি অনেক খারাপ। আমি ডাক্তার দেখিয়ে রিক্সা করে বাড়ি ফিরতেছিলাম, এমন সময় দেখতে পেলাম রানা ভাইয়াকে। তাই রিক্সাওয়ালা মামাকে বললাম তার কাছে নিয়ে যেতে। আমাকে দেখে সে কাছে চলে আসলো। ফারজানা, তুমি কেমন আছো বলো? আমি রিক্সাওয়ালা মামাকে পাঠিয়ে দিয়ে বললাম, ভাইয়া আমি ভালো নেই। আবির কেন আমার সাথে এমন করলো? আমি জানি তোমাদের সব বিষয়েও কোনো তোমার সাথে এমন করো তা বলি। চলো ওই পাশে কি বসি। আমাকে নিয়ে সে একটা জায়গায় চলে গেল। তোমার শরীরে এই অবস্থাটা এখন কেমন? এই মোটামুটি ভালো ভাইয়া। বলেন ও কেন আমার সাথে এমন করতেছে? ফারজানা, তোমাকে আজ আমি সব বলবো। ও আসলে একটা মেয়েকে অনেক ভালোবাসে। এই ধরো, নিজের চাইতেও বেশি তোর সাথে রিলেশন করার আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমাকে সব কিছু খুলে বলেন তো। তাহলে বলি সব তোমাকে। আমরা দুজন সেদিন বৈশাখ বেলায় গিয়েছিলাম বেলা দেখতে। হঠাৎ বৈশাখী ঝড় শুরু হয়ে যায়। যেই ভাব পড়ছে সেইভাবে ছুটাচ্ছে। হঠাৎ আবির মুখটা ওই ওড়নার মুখে এসে আটকে যায়। ও সেটা সহায়তা না সহায়তাই মেয়েটা আসলো। ভাইয়া এটা আমারও না, দিন প্লিজ। কেন নিজের ওড়নাটা সামলিয়ে রাখতে পারেন না? আরে ভাইয়া, যে ঝড় শুরু হয়েছিল আমি বুঝতে পারিনি, এখন বলেন দিবেন কি না? কেন না দিলে কি করবে শুনি? আপনি কথা পেঁচাচ্ছেন কেন? ঝড় শুরু হয়ে কিন্তু এমন ঝড়, আমার কিন্তু অনেক ভয় লাগে। এই নিন। ওড়না দিয়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর একটা মেয়ে আকাশ থেকে উড়ে এসে পড়লো নাকি? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকিয়ে উঠলো, সেটা দেখে মেয়ে আমায় জড়িয়ে ধরলো। ভাইয়া আমার অনেক ভয় করছে। ছাড়ুন, কি করছেন? ভয় করে ভাইয়া, প্লিজ আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, চলুন। হঠাৎ দুজনেই বলে উঠলাম। আপনার নাম কি? কিভাবে দুজনে একসাথে বললাম? এই দুজনে একসাথে বলার মানে জানেন? না তো, আপনি বলেন না। না জানলে আমিও বলতে চাই না। আমার নাম হলো তিথিমণি। আপনার নাম কি? আমার নাম হলো আবির। আপনার নামটা কিন্তু অনেক কিউট। একটা নামের ভিতরে দুটো নাম, সেই লেভেলের। তাই নাকি? অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমাদের বাসার কাছে এসে পৌঁছালাম। আমি এখন আসি। এখানে কি আপনারা থাকেন? বাই বেঁচে থাকলে কোনো একদিন আপনার সাথে কথা হবে। কেন? আপনি চাইলে তো আমাদের রোজই কথা হতে পারে। কিভাবে? নাম্বারটা দিলেই তো কথা হতো। ভাইয়া আমি মোবাইল চালাই না, বুঝেছেন? মেয়েরা এমনই ভাব নেয়। দেখতে পেলাম আবির চলে যাচ্ছে, তাই আমি ডাক দিয়ে ব্যাগে কলম রাখা ছিল ওইটা দিয়ে ওর হাতে আমার নাম্বারটা লিখে দিলাম আর বললাম তাড়াতাড়ি বাড়িতে যান, একটু পর আবার ও ঝড় শুরু হবে। ঠিক আছে, আমি বাড়িতে চলে আসি। রাতে ভাবছি মেয়েটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো কেন। রাতে আর আমার ঘুম হলো না। সকালবেলা নাস্তা করে রানার কাছে চলে আসি। এসে মুড অফ করে বসে আছি। কি রে, কলেজে যাবি না নাকি? দোস্ত, কি আর কলেজে যাব? সারা রাত ওই মেয়েটার জন্য কিছুতেই চোখের পাতা এক করতে পারিনি। কেন, প্রেমে পড়ে গেছিস নাকি? বলতে পারি না। তাহলে একদিন ফোন দিয়ে প্রপোজ করে দে। আমি নিজে বলবো না, ওই আমাকে প্রপোজ করবে, দেখিস। জীবনেও করবে না, আর যদি করে তাহলে তুই যা চাইবি তাই দিব। ঠিক আছে, কিছু ভাবলাম। তোকে একটা কল দিই, তাই নাম্বারে একটা ফোন দিলাম। ফোন দিয়ে আমার পরিচয় দিলাম। আপনি সত্যি একটা কিপ্টে মানুষ। কেন? ভাবছিলাম কালকে রাতে আপনি আমাকে ফোন দেবেন, কিন্তু আমাকে ফোন দিলে টাকা নষ্ট হবে, তাই হয়তো ফোন দেননি। আসলে তিথি, কালকে রাতে না ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনাকে কল দিতে পারিনি। ও, তো কি করছে? এই তো আমার সেই বন্ধুটার সাথে বসে আছি। শুনে আজকে একদিন আমাদের এখানে আসবেন, আপনাকে না আমার দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আসবো। ফোনটা কেটে দিয়ে রানাকে বললাম, দোস্ত দেখেছিস, কাজ হয়ে গেছে। তাই তো দেখতেছি, তবে সব কিছু ভেবে সিদ্ধান্ত নিবি। দেখে মনে হয় মেয়েটা অনেক ভালো, বুঝলি। আমি বাড়িতে চলে আসি। বিকেলবেলা আমি ওর সাথে দেখা করতে আসি। অনেকক্ষণ ঘুরে আমি বাড়িতে চলে আসি। এভাবে একটা মাস কেটে গেল। এখন আমাদের সম্পর্কটা অনেক গভীরে গেছে, কিন্তু এখনও কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি।
আমি ওকে প্রপোজ করতেছি না, তার কারণ রানার সাথে তো বাজি ধরেছি। আবির দিদি এখনো কি তোকে না রে কিছু দোস্ত, বলছে? মনে হয় কিছুদিনের ভিতরে বলে দেবে। ভালো, আমি বাড়িতে গেলাম, একটা কাজ আছে। আমি সেদিন বাড়িতে চলে আসি, তারপরে বিকেলবেলা হঠাৎ আবির বলছিল কি বলছিল ভাইয়া, বলেন না। মেয়েটা ওকে প্রপোজ করছে আর ও একসেপ্ট করে নেয়। তারপর কি হয়েছিল? তারপরে ওদের ভিতরে গভীর একটা সম্পর্ক শুরু হয়, ওরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। একদিন আমি আবির তিথি রাস্তায় দিয়ে হাঁটতেছি, এমন সময় তিথি বলছিল, রানা ভাই আপনার বেস্ট ফ্রেন্ড অনেক ভীতু। কেন, ও আবার কি করছে? আর বললেন ও আমার হাতটাও ঠিক মতো ধরে হাঁটে না, আর আমি যদি রাস্তার এই পার দিয়ে হাঁটি ও ওই পার দিয়ে হাঁটে। তোমার সাথে আবার যদি আমাকে কেউ দেখে ফেলে, বাড়িতে বিচার দেবে তো, তাই হাঁটি না। কেন? বাড়িতে জানলে কি হবে শুনি? অনেক কিছু, আমার আব্বু যার আগে। অত সব কিছু আমি জানি না। তুমি এখন আমার হাত ধরে হাঁটবে, তারপরে কোলে করে নিয়ে এই ব্রিজ পার করিয়ে দেবা। এখনই। আমি কিন্তু বলছি এখনই। আবির এসে আমার হাত ধরে, এক পর্যায়ে আমার রাগের কারণে ও আমাকে কোলেও তুলে নেয়। আর পারি না, এখন হয়েছে। বাবু হয়েছে। এভাবে ওদের একটা সুন্দর সম্পর্ক শুরু হয়, দুজন দুজনকে দুজন খুব ভালোবাসতো। ওদের 2 বছরের সম্পর্ক ছিল, তারপর হঠাৎ একদিন কি হয়েছিল ভাইয়া ওদের এই ভালোবাসার ভেতরে? দিদি আবিরের কাছে এসে পড়ল, আবির আমি এই সম্পর্ক রাখতে পারবো না। এসব বিষয় নিয়ে আমার সাথে একটু মজা করবে না। আমি সত্যি বলছি। আসলে আবির আমি যা এতদিন তোমার সাথে করেছি সবটা আমি নিজের সময় কাটানোর জন্য। তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে আমার একটা সম্পর্ক ছিল, ওর সাথে আমার ভুল বোঝাবুঝি হয়, তারপরেও আমাকে ছেড়ে চলে যায়। আর কালকে রাতে ও ওর নিজের ভুল বুঝতে পারে, আমাকে ফোন দেয়। আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তাই আমি আবার ওর কাছে ফিরে যেতে চাই। তাহলে আমি থাকবো কিভাবে? না, অন্য কাউকে ভালোবাসি। ভালো থাকবে গুড বয়। আমাকে তুমি ভালোবাসো না? তিথি চলে যাওয়া শুরু করলো, আমি ওকে টেনে ধরলাম। তিথি, আমাকে ছেড়ে যেও না, খুব ভালোবাসি তোমায়। আবির ছাড়ো বলছি কিন্তু। ছাড়বো না। ছাড়বি না মানে? আমি ওখানে লোক জড়ো করলাম, তারপরে বললাম ও আমাকে জবরদস্তি করছে। ওর এই কথা শুনে লোকজন আমাকে মারা শুরু করে দিল। এরপরে পুলিশের হাতে ধরিয়ে দিল। আসার সময় দেখতে পেলাম তিথি আমাকে এমনভাবে দেখে হাসতেছে। আবিরকে থানায় নিয়ে গেল, তারপর পুলিশ ওকে অনেক মারলো, কিন্তু ওর পরিবার কেউ জানতো না। আমি গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, তারপর আমাদের বাড়িতে নিয়ে আসি। আসার পরে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। দোস্ত, আমার ভালোবাসাটা কি মিথ্যে ছিল? ও কেন এমনভাবে আমার ভালোবাসা নিয়ে নাটক করলো? যা হয়েছে মেনে নে। কিন্তু আবির আমার কোনো কথা শুনছিল না। ও বাজে নেশায় আসক্ত হয়ে পড়ে, আর ও মেয়েদের উপরে অনেক রাগ হতে থাকে। ও হয়তো ভাবতেছে সব মেয়েরা এক, তাই একদিন ঠিক করলো যে এরপর যার সাথে রিলেশন করুক না করুক তার সাথে রুম ডেট করে ছেড়ে দিবে। আমি ওকে বারবার বুঝেছি যে এই পথ থেকে ফিরে আয়, কিন্তু ও আমার কোনো কথা শুনলো না। তারপর তো তুমি ওর জীবনে চলে আসলে, তুমি না কি ওকে প্রপোজ করছিলে? তখন ও বলেছিল তোমার থেকে প্রথম মেয়ের উপর প্রতিশোধ নেবে। এরপরে তোমার সাথে কি হয়েছে সেটা তুমি ভালোবাসতে পারো। আসলে ফারজানা, আবিরকে তুমি খারাপ ভাবছো, ও কিন্তু অতটাও খারাপ না। আমার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমি ওকে ভালো করে চিনি। ভাইয়া আমি এখন কি করব বলেন? কিছুদিন পর আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে। তুমি পারো ওকে এই পথ দিয়ে ফিরিয়ে আনতে। ঠিক আছে ভাইয়া, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভাইয়া আজ বাড়িতে যাই। আচ্ছা যাও। আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আরও কিছুদিন হয়ে গেল। এতদিন আবিরকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ও শুনেনি আমার কোনো কথা। একদিন ফুপু আমাকে কিছু প্রশ্ন করলো, তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। ফারজানা, কিছুদিন ধরে বলবো বলবো করে বলা হয় না। আম্মু বলেন। তোর পেটে কি বাচ্চা? তোদের বিয়ে হলো তো এই কিছু মাস, তোর পেটে দেখে মনে হয় এটা তো 8 মাসের বাচ্চা। আমি চুপ হয়ে তার কথা শুনতেছিলাম, কিন্তু আমি মুখ থেকে কিছু বলতেছি না। কি হলো, চুপ হয়ে থাকিস না, বল আমাকে।
আসলে আম্মু, তোমার ছেলে বিয়ের আগেই তারপরে সব কিছু খুলে বললাম। আম্মু, এতে আমার কোনো দোষ নেই। আবিরকে হারানোর ভয়ে আমি রাজি হয়ে যাই। ছি ছি, আবির, এখন তো ওকে আমার নিজের ছেলে ভাবতেও লজ্জা করে। দাঁড়া, ও একটু বাইরে থেকে আসুক, তারপরে এই বাড়িতে আজ একটা কিছু হবে। আম্মু, তুমি ওকে কিছু বলো না প্লিজ, তাহলে হয়তো আমাকে শেষ করে ফেলবে। আচ্ছা, বলবো না এইসব ঘটনা। তোর সাথে ঘটে গেছে তা তো তুই আমাকে বলতে পারতি। ভয়ের কারণে বলা হয়নি। আসলে আমি ভাবতেছিলাম আবিরকে মনে হয় আমি হারাবো, তাই তোমাকে কিছু বলিনি। ওকে, এখন তুই এখান থেকে যা, আর নিজের প্রতি একদম যত্ন নিস। আমি আমার রুমে চলে এসে শুয়ে শুয়ে ভাবতেছি কি করব আমি। এখন এর ভেতরে আবির আসলো, তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোর? তুমি অতীত ভুলে গিয়ে আমাকে কোনো মতে মেনে নিতে পারো না? ফারজানা, এখান থেকে যা। তোদের মতো মেয়েকে আমার এখন আর বিশ্বাস হয় না। একটাবার আমাকে মেনে নাও প্লিজ। কিছু না বলেই আবির চলে গেল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। হয়তো আর 2-3 দিনের ভেতরে আমাদের ঘরে নতুন একজন চলে আসবে। মন যায় মরে যাই। একদিন রাতে আবিরকে জড়িয়ে ধরে আছি, এমন সময় ফারজানা, আমি কিন্তু গায়ে থেকে হাত সরাতে বলছি। সরব না। তুমি তোমার মনে জায়গা দাও আমাকে। সেটা শোনা মাত্রই আবির আমাকে মারতে আসে। আমাকে মারতে গিয়ে ওর লাথি আমার পেটে লাগে। লাগার সাথে সাথে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। সেটা শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো। আবির, তুই ওকে কি করেছিস? ও এমন করতেছে কেন? ও চিৎকার করতেছে, তা দেখে আমার খারাপ লাগছে। আমি ওর মাথাটা আমার কোলের উপরে রাখলাম। কি কথা বলছিস না কেন? আমি আমাকে কিছু বলতে পারলাম না, তার আগেই ফারজানা জ্ঞান হারালো। তুই ওকে শেষ করে ফেলছিস, হ্যাঁ? আম্মু এসে আমাকে মারা শুরু করে দিল। আমি চুপচাপ মার খেচ্ছি। শোন, আজ ওর যদি কিছু হয়ে যায়, তুই যে আমার ছেলে সেটা দেখবো না। আমি তত করে ওকে নিয়ে গাড়িতে শুয়ে দিলাম। গাড়ির পেছনে আমার পরিবার ওকে নিয়ে হসপিটালে চলে আসি। ডক্টর এসে বলল রোগীর মারাত্মক অবস্থা, বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে। কথা শুনে আমি ধাক্কা খেলাম। তুই কেন ওর জীবনটা নিয়ে এভাবে খেলা করলি? আম্মু, আমি সরি, আমি বুঝতে পারিনি। তোর মতো খারাপ ছেলে আমার পেটে হয়েছে। তুই এতটা খারাপ হবি এসব বুঝলে তোকে ছোটবেলাতেই গলা টিপে মেরে ফেলতাম। আম্মু, আমাকে মাফ করে দাও। ও যদি আজ কিছু হয়, কসম খোদার, তোকে আমি এই দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিব। ওর জন্য আমার অনেক খারাপ লাগছে। আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, তুমি ওকে বাঁচিয়ে দাও। ওর কাছে আমার ক্ষমা চেতে হবে যে, তুমি একটা বার ওর কাছে ক্ষমা চেতে দাও। আমিও তোমার কাছে কিচ্ছু চাই না। কিছুক্ষণ পর ডাক্তার ওকে সিজার করতে নিয়ে গেল। অনেকক্ষণ পর ডক্টর এসে বলল রোগী নিরাপদ আর বাচ্চাও। আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, তুমি ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। সবাই ফারজানের কাছে চলে গেল, কিন্তু আমি চাইনি। কোন মুখে আমি ওর কাছে যাব? সবাই ওকে দেখে বেরিয়ে আসলো। সবাই চলে আসার পর আমি ভিতরে গেলাম। প্লিজ, দয়া করে আপনি ভিতরে আইসেন না। আপনাকে আমার এখন একটুও সহ্য হয় না। আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম। এরপর বলা শুরু করে দিলাম, ফারজানা, আমাকে ক্ষমা করে দাও। আপনি এখান থেকে একটু যান। আপনি এখানে থাকলে আমি হয়তো আরও অসুস্থ হয়ে পড়ব। ফারজানা, একটা বার ক্ষমা করে দাও। তোমার সাথে আমি যা যা করেছি তার জন্য তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি কান্না করতেছি আর আবিরও আমার চোখের দিকে তাকিয়ে আছে। ক্ষমা করো, আমি একজন পাপী। একটা বার সুযোগ দেবে না? তুমি একটা সুযোগ দিলে আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো, কথা দিলাম। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করতে পারোনি, জানি আমি। আপনি এখান থেকে যান। ফারজানা, আমি তোমার পা ধরে বলছি, একটা বার ক্ষমা করো। এই কি করতেছেন? পা ছাড়ুন। বলো, ক্ষমা করে দিয়েছো? ক্ষমা করে দিয়েছি। এটা বলার পর আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি ধরলাম। এর ভিতরে আমাদের বাবুটা কান্না করা শুরু করে দিল, তাই ওকে আবির কোলে নিল। এ হলো আমাদের রাজকন্যা। এর ভিতর আম্মু আসলো আমাদের কাছে। তুই তোর মেয়ে কোলে নিয়েছিস কেন? তুই এখন এখান থেকে বের হ। আম্মু, তুমি ওর সাথে রাগ করো না তো। এতদিন পরে নিজের ভুল বুঝতে পারছে, এটাই অনেক কথা। আবির গিয়ে সবার কাছে ক্ষমা চাইল। 1 সপ্তাহ পরে আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। এখন
আবির অনেক অনেক ভালোবাসে আমাকে। আমাকে ছাড়াও কিছুই বুঝে না। তবে মাঝে মাঝে আমার পুরনো দিনগুলোর কথা মনে উঠলে অনেক কষ্ট হয়। তবুও নিজেকে সামলে রাখি। আমিও এখন ওরে আরো বেশি ভালোবেসে ফেলছি। একদিন আমি কাজ করতেছি, এর ভিতরে আবিরের ডাক। ও শোনা বউ, ও লক্ষ্মী বউ, কই গেলা? এই তো কাজ করতেছি। এদিকে একটু আসো না। আবির, কাজ করি, এখন আসা যাবে না। আরে আমার জন্য না, তোমার মেয়ের জন্য। তোমার মেয়ে না হিসু করে দিয়েছে, সেটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। কেন? তুমি আছো কিসের জন্য? তুমি কি করতে পারো না? তুমি তো বলোই আমি তোমার পিচ্ছি বর। পিচ্ছি বর কি পরিষ্কার করতে পারে? আমি ওর কাছে চলে আসার পরে দেখতে পেলাম এসব কিছুই না। ও আসলে আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে আসছে। আসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করো? দুইটা দরজা খোলা, আর তুমি আমাকে মিথ্যা বলে এখানে এনেছো কেন? সকাল থেকে এত কাজ তোমার, আমি তো তোমাকে না দেখে থাকতেই পারি না। আমি তোমার কাছে এত থাকলে কাজগুলো কে করবে? হুম? কাজ তো পরেও করা যায়, এখন এইভাবে কতক্ষণ থাকি? জি না, রান্না পুড়ে যাবে। তারপরে পুড়ে যাওয়া জিনিস কিভাবে খাবো? হুম? এখন বলো, গেলে কোন সময় আসবে? রাতের বেলাতে আসবো একেবারে। ঠিক আছে, তবে যাবার আগে আমি কিছু জিনিস লাগবে, ওইগুলো দাও। ওই রাতে দিব, এখন না। আমার এখনই লাগবে, দাও। উম, ওই শোনা, যাবা নাকি আর একটু সময় থাকবা? তোমাকে তো আমার ছাড়তে মন চায় না। ওকে, এখন ছাড়ো, আমি রান্নাটা উঠিয়ে আবার আসতেছি। প্রমিস করো। এই না না না, আমি প্রমিস করব না। তার মানে তুমি আসবে না? তাহলে আমি ছাড়বো না। আচ্ছা আসবো, এখন যাই। ও চলে গেল। সেদিন সত্যি রান্না পুড়ে গেছিল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। কিছুদিন ধরে আমাদের মেয়েটা ঠান্ডা লাগছে, তাই আমি আর ফারজানা ওকে নিয়ে ডক্টরের কাছে চলে আসি। আসার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা মেয়ে আমার পা জড়িয়ে ধরলো। আমি তাকে ধরে ওঠালাম। তাকিয়ে দেখি তিথি। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাটা শুনে অনেক হাসি দিলাম। তোর মতো মেয়ে ক্ষমা করবো? জীবনেও না। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর কোনো সময় তুই আমার চোখের সামনে পড়বি না। তুমি ক্ষমা না করলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোর গায়ে যেন হাত তোলা না লাগে, তার আগে এখান থেকে বিদায় হ। এটা বলার পরে ও চলে গেল, কিন্তু ফারজানা তাদেরকে কিছু বলল না। রাতের বেলা দেখতে পেলাম আমার পাগলিটা একা একা বসে আছে। কি হয়েছে পাগলি? এটা বলার পরে আমি ওকে জড়িয়ে ধরলাম। এই ছাড়ো, ভালো লাগতেছে না। কি করলাম বলো? তুমি তিথির সাথে কথা বলতেছো কেন? আরে শোনো, তার জন্য কি রাগ করা লাগবে? সরি, আর বলবো না। আর ওকে তোকে তোমার চোখের সামনেও আসতে বারণ করেছি, সেটা কি তুমি শোনোনি? আর কোনো সময় যেন না দেখি ওর সাথে কথা বলতে। হয়েছে কি, আমি ওকে পরে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম। এরপরে ওর বুকের উপর শুয়ে পড়লাম। ঠিক আছে, এটা বলে আমি ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে জড়িয়ে ধরলো। এরপর থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা। দোয়া করবেন কোনোদিন যেন এই ভালোবাসায় কেউ যেন ভাঙতে না পারে। তবে যাওয়ার আগে আমার বউ কিছু কথা আপনাদের বলতে চায়। আপুদের বলছি, রিলেশন চলাকালীন কেউ আমার মতো এমন ভুল করবেন না। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার শরীর কোনো দিনও চাইবে না। একটা কথা ভুলে যাবেন না, অনেকেই কিন্তু ভালোবাসার ফাঁদ পেতে নিয়ে বসে আছে। এমন মিথ্যা ভালোবাসার ফাঁদে কেউ পড়বেন না। অনেকে আছে যারা কিনা শরীরের প্রতি লোভ থাকে। আর হ্যাঁ, কোনো সময় 18+ ছবি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দেবেন না। এটি দেওয়ার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। যে তোমাকে ভালোবাসবে কোনো দিন এসব মুখেও আনবে না। তোমাকে আগলে রাখার চেষ্টা করবে সব সময়। এমন ভুল হয়তো অনেকেই করছে, যার কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ, ভাইয়াদের বলছি, আগলে রাখতে শিখুন নিজের প্রিয় মানুষটাকে। এমন কোনো কাজ করবেন না যে কারণে আপনার প্রিয় মানুষ এর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কেউ আমার কথায় কষ্ট পেও না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপনার ভালোবাসার মানুষটিকে। একদম জাঁতা একটা স্টোরি, মানে এত ভুল, এত ভুল যে কাট করছে তার মাথার মধ্যেও মানে মানে ব্রেন তো নাইয়েই, জাস্ট গোবর ভরা। মাথাটা গরম হয়ে গেছে।